নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আপনাদের কাছে প্রতিদিন রাত ৮টার মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এলাম আলোচনা করতে। থাম্বনেইলে আপনারা দেখেছেন যে সদ্য অবসর নেওয়া তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে আমার একটা দুশ্চিন্তা রয়েছে। সেই দুশ্চিন্তাটা কি সেটা আলোচনা করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অবশ্যই টিপে দেবেন, সর্বাগ্রে আমার চ্যানেলের নোটিফিকেশানটা আপনাদের কাছে যাতে পৌঁছয়। দ্বিতীয় কথা, যে ফোন নাম্বারটা এখানে দেওয়া আছে সেই ফোনে কিন্তু ফোন করার জন্য ফোন নাম্বারটা দেওয়া নেই। আপনার এলাকার যদি কোনো চাঞ্চল্যকর খবর থাকে আপনারা সেইখানে ভিডিও তুলে লিখে পাঠাবেন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করে নেব। তৃতীয় যেটা বিষয় সেটা হচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে যখন বলতে এলাম, প্রথমেই বলে রাখি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমি ব্যক্তিগতভাবে পরিচয় না থাকলেও তাকে আমি শ্রদ্ধা করি। তার যে বিচারধারা, তিনি বিচারপতি হিসাবে যে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে রায় দিয়েছেন, একের পর এক শত্রুপক্ষের বুক কাঁপিয়ে দিয়েছেন, তাকে আমি স্যালুট জানাই। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে প্রার্থী হয়েছেন, এটাও পরিষ্কার করে রাখি, তমলুক লোকসভা কেন্দ্রে পশ্চিমবঙ্গে সিপিএম, বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আইএসএফ এরকম বিভিন্ন রাজনৈতিক দল যারা নির্বাচনে লড়াই করছেন, তাদের মধ্যে যারা লক্ষাধিক ভোটে জিতবেন তাদের মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অন্যতম। অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জয় নিয়ে আমার কিন্তু কোনো আশঙ্কা নেই। আমার আশঙ্কাটা অন্য জায়গায়, আমার দুশ্চিন্তাটা অন্য জায়গায়। সেইটা বলার ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে উনি বিজেপি রাজনীতিতে যোগদান করেছেন, তারপরে তমলুকের প্রার্থী হিসাবে নমিনেশন পেয়েছেন। তো আমি প্রথম দিন থেকে, যেদিনকে উনি জয়েন করলেন, করে নির্বাচনে নামলেন, সেদিন থেকে অদ্যাবধি আমি ওনার সম্পর্কে যেটুকু রিড করেছি, আমি একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানুষ, আমি যেটুকু রিড করেছি সেটুকুই আপনাদের সামনে বলি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখনও পর্যন্ত জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় হয়ে রয়েছেন, সেই আবর্তেই রয়েছেন। তিনি কিন্তু জননেতা বা একজন পলিটিক্যাল লিডার অভিজিৎ গঙ্গোপাধ্যায় হয়ে এখনও উঠতে পারেননি। এখন এই ক্ষেত্রে বলতে গেলে যেটা বলতে হয় যে বিচারপতি তিনি সব দিক বিচার করে রায় দেন, তার রায়টাকে মান্যতা দিতে হয় এবং তার উপরে প্রশ্ন করা যায় না। এবং তিনি যে রায়টা দিলেন সেই রায় যদি কারোর পছন্দ না হয় তাহলে সেই রায় নিয়ে উচ্চ আদালতে যাওয়া যায়, এটাই দস্তুর। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে যে ওনার মধ্যে আমি যেটুকু লক্ষ্য করেছি বা ওনার সঙ্গে যারা কাজ করেছেন লোকসভা নির্বাচনে তাদের সঙ্গেও কথা বলে যেটুকু জেনেছি সেটা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু তার যা ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বটা কিন্তু যথেষ্ট পরিমাণে কাজ করে এবং তিনি উন্নাসিক, সে কথা আমার বলার ধৃষ্টতা আমি দেখাই না। কিন্তু উনি এখনো পর্যন্ত সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়া, তাদের মানুষের মধ্যে একজন নিজেকে প্রতিষ্ঠিত করা, এটা কিন্তু উনি করতে পারেননি। উনি রাজনীতিতে যোগদান করেছেন। মাথায় রাখতে হবে রাজনীতিটা কিন্তু একটা খুব কঠিন জায়গা। দুয়ে দুয়ে চার এখানে সবসময় হয় না। রাজনৈতিক দলের মধ্যে ভিন্ন মতাবলম্বী মানুষ থাকে, প্রত্যেকটা দলেই আছে। আমার মতের সঙ্গে যে অন্যদের মত মিলবে তা নয়। এইবারে সেই জায়গাটায় কতটা উনি ইগোয়েস্টিক হয়ে যাবেন এটা নিয়েও আমার প্রশ্ন রয়েছে। তৃতীয়ত হচ্ছে দলের অনুশাসন মানতে হবে। সেই অনুশাসন মানার ক্ষেত্রে সবসময় যে অমিত শাহ মোদিজির কথা ওনাকে শুনে চলতে হবে তা না। একজন জনপ্রতিনিধি হিসাবে ওনার প্রতিনিয়ত যোগাযোগ রাখতে হবে জেলা এবং লোকাল স্তরে। সেই জেলা এবং লোকাল স্তরের নেতৃত্ব বা কর্মীদের সঙ্গে উনি কতটা আত্মিক হতে পারবেন এখনো পর্যন্ত সে নিয়ে আমি যথেষ্ট দ্বন্দ্বে আছি। এবারে ধরুন এমপি হিসাবে ওনার একটা এমপি কোঠা বছরে বরাদ্দ থাকে, সেই টাকাটা বিভিন্ন উন্নয়নমূলক খাতে ব্যয় করতে হয়। সেই সিপিএম বা বিজেপির মতন সংগঠিত দলগুলো তারা ঠিক করে দেয় সেই টাকা কোথায় ব্যয় করা হবে। সেইটা যখন বিজেপির পক্ষ থেকে ওনার এমপি ল্যাডের টাকা ওনার লোকসভা ক্ষেত্রের কোন জায়গায় বরাদ্দ হবে
সেইটা উনি হয়তো ঠিক করে রেখেছেন একটা বিষয় খরচ করবেন উন্নয়নমূলক কাজে। রাজনীতির দলগুলো কিন্তু ভোট রাজনীতি করে, কোথায় কোন কাজটা কখন করলে ভোটটা বেশি পাওয়া যায়, অনুদানের টাকা কোথায় দিতে হবে, এমপি ল্যাডের টাকা কোথায় খরচ করলে আমার ভোটটা বাড়বে, বিরোধী ভোট আমি টানতে পারবো, সে অনেক বিচার বিশ্লেষণ করে রাজনৈতিক দলগুলো ঠিক করে। সেক্ষেত্রে উনি কতটা সহমত হবেন সেটাও কিন্তু আমার 100টা প্রশ্ন রয়েছে। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে এই মানে সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এখন এই সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে সাধারণ মানুষ কিন্তু জনপ্রতিনিধি হিসেবেই তাকে দেখবেন। জনপ্রতিনিধির কাছে তাদের আশা আকাঙ্ক্ষা অনেকটাই থাকবে। সেই সাধারণ মানুষ, তারা গ্রামের গরিবগুর্ব মানুষ অধিকাংশই, কলকাতার মানুষ আর তমলুকের ওই নন্দীগ্রামের মানুষ কিন্তু তাদের মানসিকতা এক নয়। তারা কিন্তু জানে না, হয়তো আমি কারোকে ছোট না করেই বলছি, যে কোন দাবিটা পঞ্চায়েত মেম্বারের কাছে রাখতে হয় আর কোন দাবিটা এমএলএর কাছে বা এমপির কাছে রাখতে হয়, সেই বোধ শক্তিটা হয়তো সবাই নেই। সেক্ষেত্রে হয়তো কেউ বাড়ির সামনের রাস্তা নিয়ে, ড্রেন নিয়ে, আলো নিয়ে নানান রকম প্রশ্ন যেগুলো পঞ্চায়েত স্তরে করা উচিত সেইগুলোই হয়তো করতে আসবেন, বা তাদের হয়তো অনেক দাবি থাকবে, কারোর চাকরির দাবি থাকবে, কারোর পুলিশি হ্যারাসমেন্ট হচ্ছে সেই ব্যাপারে দাবি থাকবে। সেই ব্যাপারগুলো উনি কতটা মানুষের মধ্যে মিশে গিয়ে মানুষের মনের কথা বোঝার চেষ্টা করতে পারবেন, বা মানুষের যে দাবিগুলো সেই দাবিগুলো কোন কোন ক্ষেত্রে তাকে যাওয়ার পরামর্শ সঠিকভাবে দিতে পারবেন, নাকি উনি তাদের সঙ্গে মেজাজ হারাবেন, তাদের কাছে অচিরেই জনপ্রিয়তা হারাবেন, সে ব্যাপারটাও কিন্তু আমার আশঙ্কা রয়েছে। এখন দেখুন, রাজনীতিতে অনেক ব্যক্তি, রাজনীতির ক্ষেত্রের বাইরে থেকে অনেক ব্যক্তি আসেন, চিত্রতারকারা আসেন, খেলোয়াড়রা আসেন, শিল্পীরা আসেন, তারা কিন্তু মানুষের মধ্যেই কাজ করেন। স্বাভাবিকভাবে তাদের মানুষের সঙ্গে মিশে যেতে সময় লাগে না, কিন্তু দলীয় অনুশাসনের ক্ষেত্রেও তারা কিন্তু নিজেদের ওই ইগো কাজ করে না। দল যেভাবে বলে, তারা জানে যে আমরা দলের লোক নই, আমরা এখানে এসে দলের প্রতীকে জিতেছি, সুতরাং দল যেটা বলবে সেটাই আমাকে করতে হবে, যেখানে টাকা বরাদ্দ করতে বলবে সেটাই করতে হবে। সাধারণ মানুষ কোনো জটিল প্রশ্ন নিয়ে বা প্রতিবাদ করতে এলে তার সঙ্গে কিন্তু ঠান্ডা মাথায় সেটা মোকাবেলা করতে হবে। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার এই ধৈর্যটা কতটা রাখতে পারবেন সেটা নিয়ে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে। অন্য শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, খেলোয়াড় এদের মতন মানসিকতাটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কতটা থাকবে এটা নিয়ে আমি যথেষ্ট সংশয়ে আছি, দ্বন্দ্বে আছি। এখন দেখুন, তৃণমূল কংগ্রেসে কিন্তু এরকম একজন সেলিব্রিটি জয়েন করেছিলেন, যিনি একজন বড় স্তরের আমলা, সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর উপেন বিশ্বাস। তিনি জয়েন করেছিলেন 11 সালে, জিতেছেন, মন্ত্রী হয়েছেন, এবং তিনি কিন্তু মানুষের সঙ্গে এখনো পর্যন্ত যা আমি দেখি তাতে ওনার কথাবার্তা শুনে মনে হয় যে উনি মানুষের মনটাকে রিড করতে পারেন, মানুষের চাহিদাটাকে উনি বোঝেন, এবং খুব ঠান্ডা মাথায় হাসি মুখে সেগুলোকে কিন্তু তিনি ওভারকাম করেন। কিন্তু তৃণমূল দলের যে দুর্নীতি, তৃণমূল দলের মধ্যে যে স্বেচ্ছাচার, সেগুলো উনি মানতে পারেননি বলে উনি নিঃশব্দে দল থেকে বেরিয়ে এসেছেন, দলের সঙ্গে কোনো সংযোগ রাখেন না। এখন সেই জায়গায় দাঁড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার সম্পর্কে আমি এই কথা বলছি, আমাকে অন্যায় বললে মার্জনা করবেন, যদি এই ভিডিও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে যায় তিনিও আমাকে মার্জনা করবেন। আমি বলে রাখি, আমি আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি, কিন্তু আমার একটাই আশঙ্কা যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগামী দিনে বিজেপির উপেন বিশ্বাস হয়ে যাবেন না তো, এবং উপেন বিশ্বাস দল ছাড়ার পরে কোনো বিতর্কিত মন্তব্য করেননি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেইটা করে ফেলবেন না তো। অর্থাৎ তার গ্রুমিংটা কিন্তু খুব প্রয়োজন। যে দল উনি করছেন সেই দলের নেতৃত্ব রেখা পাত্রকে যেমন অতি অল্প সময়ের মধ্যে গ্রুমিং করে একজন প্রকৃত পলিটিশিয়ান বানিয়ে ফেলেছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যদি সেটা করতে পারেন তাহলে ভালো, না করতে পারলে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগামী দিনে বিজেপির কাছে একটা বোঝা হয়ে না যায়, এটাই চিন্তার, এটাই দ্বন্দ্বের। যাই হোক, অনেক কথা বললাম, আমার সঙ্গে অনেকে সহমত হতে পারেন, দ্বিমত পোষণ করতে পারেন, আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন। আবার আগামীকাল রাত 8টায় দেখা হবে। আজ এই পর্যন্তই।